আলোচনায় বরাবরই তারেক রহমান। তবে আজকের আলোচনাটা একটা ভিন্ন রকম আলোচনা। ভিডিওর টাইটেল হেডলাইন দেখে আপনি যেমন চমকে গেছেন, আমিও চমকে গিয়েছিলাম যখন প্রতিবেদনটি আমাদের গণমাধ্যমে এসেছে। এই মুহূর্তে এই আওয়ামী লীগ সরকারের পতনের কৃতিত্ব কার সে নিয়ে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একে অন্যের সাথে হালকা হালকা কাদা ছোড়াছড়ি হচ্ছে, এরই মাঝখানে গোপনে দীর্ঘদিন যাবৎ কিছু কাজ করছেন তারেক রহমান, যেটা সম্পর্কে খোদ বিএনপির নেতাকর্মীরা জানে না। এরকম হেডলাইনে বিষয়টা অনেকটা নেগেটিভ নিউজ মনে হলেও ভেতরের নিউজটা কিন্তু আসলে খুবই পজিটিভ একটা নিউজ। তো লম্বা একটা সময় ধরেই তো প্রায় আপনার কি বলে যে 7 বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। ফেসিবাদী সরকারের বিরুদ্ধে দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আর বিএনপির তারা দাবি করে থাকেন যে অরিজিনালি তারেক রহমান হচ্ছেন মূল মাস্টারমাইন্ড, আর এই মাস্টারমাইন্ড নিয়ে অন্যান্য বক্তব্য আছে। যাই হোক, এখন দিন শেষে আওয়ামী লীগ সরকার পতনের পর এই মুহূর্তে দলীয় কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারকে সহযোগিতা করতে বা বিএনপির মধ্যে যে ঝামেলাগুলো আছে বা বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলোকে যেমন শক্ত হাতে দমন করছেন, এর পাশাপাশি গেল বন্যা এর আগে দীর্ঘ প্রায় এক যুগের কাছাকাছি এমন কিছু কাজ করেছেন যেটা প্রকাশ্যে আসেনি, আর যেটা তিনিও সামনে আনতে চান না, কারণ তিনি চান এই কাজগুলা গোপনে থাকুক। ডিফারেন্ট একটা নিউজ। আমিও একটু আশ্চর্য, আমাদের পলিটিশিয়ানরা একটা পলিথিন দিয়া এক পোটলা মাল দিতে গেলে 20 জন মানুষ ধরে নিতে ধরে। তো সেইখানে গণমাধ্যম দাবি করছে ভিন্ন কথা। অবশ্য ক্ষমতায় আসার আগে আমাদের গণমাধ্যমগুলো এরকমই লিখে, আবার ঘটনা সত্য হতে পারে। যাই হোক, তো কি হচ্ছে মূল ঘটনা, যে আপনার দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ অসহায় মানুষদের জন্য নানা ধরনের সেবা কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন। বিদেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ড তিনি নিজেই পৃষ্ঠপোষকতা করেন আর তদারকিও করেন। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে হিউজ পরিমাণ তিনি দান করেন, নেতাকর্মীদের জন্য অনেক দান করেন, পাশাপাশি যারা সমাজের গরিব মানুষ আছে তাদের জন্য তিনি গোপনে এই সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তো কেন আসলে প্রকাশ করে না? পলিটিশিয়ানরা তো প্রকাশেই ব্যস্ত। তো বক্তব্য আসছে আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে গেছেন বা এখনও যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব নিয়ে রেখেছে তারেক রহমান। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় বাংলাদেশের অনেক মাদ্রাসা এবং হাসপাতাল। নিজ উদ্যোগেই এগুলোর খরচও বহন করেন তিনি। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকে জানে না যে তাদের এলাকার এই মাদ্রাসাটা বা এই হাসপাতালটা নাকি তারেক রহমানই পরিচালনা করছেন বা অর্থনৈতিক যোগানদাতা। বিএনপির পাশাপাশি এই সকল কর্মকাণ্ডে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবার নামক সংস্থার মাধ্যমে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নিয়ে রেখেছেন তারেক রহমান, আর এখন এই পরিবারের সংখ্যা ছাড়িয়ে গেছে 1300। খুবই আশ্চর্যজনক ইস্যু। এর মাঝখানে এভিডেন্সও নিয়ে আসছে। একটা পরিবার বগুড়ার গাবতলীতে থাকে। পরিবারের কর্তা পেশায় গ্রাম্য ডাক্তার ছিলেন। হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর এক ছেলে এক মেয়ে ছিল। বিষয়টি তারেক রহমান জেনে নিজেই তাদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের 14 জনের মতন এখন চিকিৎসক হয়ে তারা এখন বিভিন্ন জায়গায় চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এভাবেই মানে বিশাল হিস্ট্রি। আমি আশ্চর্য হয়েছি। যেমন আমরা যদি একটা মাদ্রাসার কথাও এখানে উদাহরণ হিসেবে আনি, বলা হচ্ছে বগুড়ার গাবতলী থানায় লাঠিগঞ্জের 3 মাথার মোড়ে এতিমদের জন্য একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে। এই মাদ্রাসার প্রধান শিক্ষক অন্ধ। তার উদ্যোগেই এই মাদ্রাসাটা তিনি করেছিলেন। 2011 সালে যখন এই মাদ্রাসার কথা তারেক রহমান জানতে পারেন, তখন তিনি এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নেন এবং তখন থেকে এই পর্যন্ত আপনার এই মাদ্রাসার সকল খরচ তিনি বহন করে যাচ্ছেন। 2017 সালের দিকে মাদ্রাসায় একটি চক্ষু ক্যাম্পেরও তিনি আয়োজন করেছিলেন। তো বোঝাই যাচ্ছে অনেক জায়গায় অনেক কাজ, ইভেন এভিডেন্স সহ সামনে আসছে। সারা দেশে 144টি পরিবারকে প্রতি মাসে আলাদা ভাতা দিচ্ছেন তারেক রহমান। 1500 টাকা থেকে শুরু করে 7500 টাকা পর্যন্ত সহযোগিতা দেওয়া হয়। আর এছাড়া গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যেও নানান ধরনের সহযোগিতা তিনি পালন করেন। তো খারাপ না, উদ্যোগগুলো ভালোই। এর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জন্য তার যেই অবদান, লক্ষ্মীপুরের কমলনগরে যুবদল নেতা ফেরদৌসকে পুলিশ ধরে নিয়ে নির্যাতন করার 15 দিন পর তিনি কারাগারে মারা গিয়েছিলেন। নিহত ওই যুবদল নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তারেক রহমান। উপহার হিসাবে একখণ্ড জমি কিনে ঘর নির্মাণ করে দিয়েছেন। ঘর এবং জমি পেয়ে খুশি নিহতের স্ত্রী জেসমিন আক্তার। 2 সন্তানকে নিয়ে এখন তারা মোটামুটি কোনো রকমে চলছে, খারাপ না। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বিষয়গুলো গোপন থাকলেও
ফাইনালি তিনি ধরা খেয়ে গেছেন। বিএনপির খুবই আভ্যন্তরীণ সূত্র থেকে এই তথ্যগুলো প্রকাশ করে দিয়েছে যে দেখেন তারেক রহমান তলে তলে আসলে কি কর্মকাণ্ড চালায়, যেটা সম্পর্কে ওই যে বললাম না, স্থানীয় বিএনপি নেতারাও জানে না, তাদের মাদ্রাসা বা স্থানীয় কোনো একটা হাসপাতালে তারেক রহমানই অর্থায়ন করে এগুলো চালাচ্ছে। তবে ওই যে এই কথাগুলো শুনে যেটা মনে হলো আর কি, যে দান এমনভাবে করা উচিত এক হাতে করলে আরেক হাতে টের যেন না পায়, খারাপ না। পলিটিশিয়ানদের মধ্যে এই ধরনের গুণাগুণ থাকা ভালো। তবে এই খবরগুলো আমাদের গণমাধ্যমগুলোর একটা রোগ আছে কি, যখন দেখে কোনো ব্যক্তি ক্ষমতায় আসে তখন তার এরকম ভালো খারাপ অনেক কাজের খবরই প্রকাশ হয়, আর যখন ক্ষমতায় থেকে সরে যায় তারা নিয়ে কথাই বন্ধ হয়ে যায়। এই খবরগুলো ভালো খবর সবসময় প্রকাশ করা উচিত। ভালোটা ভালোই, যেই দলের মানুষই করুক, ভালো কাজকে সাপোর্ট করতে হবে। ভারতীয় গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে আমরা হালকা নেই, বাংলাদেশের গণমাধ্যম যখন নিউজ করে সেটাকেও হালকা নেই, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। দর্শক, টাইমস ম্যাগাজিন পাশাপাশি রয়টার্স বেশ কিছু পত্রিকার সাথে আপনার একাধারে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে সজীব ওয়াজেদ জয়। টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে পশ্চিমা কিছু বিশ্লেষক আছেন যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, বা আমাদের এশিয়া ভিত্তিক যেই বিশ্লেষকরা আছেন পলিটিক্স নিয়ে, তারা বলছে যদি ডক্টর ইউনূসের সরকার ফেলিওর হয়, অসম্ভব হলেও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। একটা হুলস্থুল কর্মকাণ্ড, কিছু কঠিন বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। আমার বিশ্লেষণ না, কারণ আমার বিশ্লেষণ করলে আবার অনেকে বলবেন যে তুমি কি আর কি বোঝো, ছোট মানুষ। যাই হোক, আমরা যদি দেখি যে সংস্কারপন্থীরা বেসিক্যালি এখন সারা বাংলাদেশে একটা ভয় কাজ করছে, বিশেষ করে ভারতের ইস্যুতে অন্তর্বর্তী সরকারের মধ্যে যারাই আছেন তাদের একটা নমনীয় মনোভাব। আবার ধরেন ভারত ইস্যুতে যেরকম সিদ্ধান্ত নেওয়ার দরকার ওরকম নিচ্ছে না, ইলিশ বেশি দিল, বা বাংলাদেশ সম্পর্কে মোদি বলছে উল্টা ঝুলাবে, সেগুলো সম্পর্কে রাষ্ট্রীয়ভাবে ওই লেভেলে কোনো রকম মানে রিয়েকশন হচ্ছে না। এর মাঝখানে আমরা দেখছি যে শেখ হাসিনা ভারত থেকে আবার তিনি সম্ভবত আরব আমিরাত সেখানে যাওয়ার সম্ভাবনায় বেশি। তো এই যখন পরিস্থিতি, এর মাঝখানে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর এই সকল বিষয়গুলো নিয়ে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান তিনি বলছেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব, তবে অনেকটা কাঠখড় পোড়াতে হবে। দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্র রাজনীতির ইতিহাস দেখুন, মানে আমাদের এই অঞ্চলগুলোতে এখানে যেটা বোঝা যাচ্ছে, তারা শ্রীলঙ্কার উদাহরণ টানছে যে রাজপাকসের যে পরিবার ছিল, শ্রীলঙ্কার যেই দৃশ্য আপনারা দেখছিলেন এটা রাজপাকসের সাথে চলছিল, কিন্তু রাইট নাও এই রাজপাকসেই আবার গেল 2 থেকে 2.5 বছরের ব্যবধানে কতটুকু সময় হয়েছে এরকমই তো হবে, আবার এই রাজপাকসের পরিবারে কিন্তু এখন নির্বাচনে জয়লাভ করার মানে পরিস্থিতি তৈরি হয়েছে। রাজপাকসে পরে ফিরেও আসছিল, আসার পরে তাদের পরিবার আবার ভুলটুল মাফটাফ চাইয়া রাজনীতিতে আসছে, এখন আবার দেখেন তারা ফুললি রাজনীতি করছে। তো মাইকেল কুগেলম্যান বলছেন যে দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্রের রাজনীতির ইতিহাস একটু ভিন্ন রকম। দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দূর থেকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। তো আরেকজন আছেন, তিনি হচ্ছেন মুবাশার। তিনি বলছেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেঁড়া হয়েছে, বিকৃত করা হয়েছে, তাকে স্বৈরাচার হিসাবে গ্রাফিতি আঁকা হয়েছে। তরুণ প্রজন্ম হাসিনার লিগেসিকে এভাবেই দেখছে। তবে নির্বাচনের জন্য অথবা আওয়ামী লীগ তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব, যেহেতু দীর্ঘদিনের একটা দল, সে স্বাধীনতা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, এর আগেও বহুত ইতিহাসে আওয়ামী লীগের আছে। সো এই দলটা রাতারাতি নাই হয়ে যাবে না বা বিলুপ্ত হয়ে যাবে না। আবার অপরদিকে আমরা যদি দেখি এখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আসছে। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আপনারা সকলে বলবেন যে তৃতীয় মাত্রার যে জিলুর ভাই আছেন, তিনি বলছেন যে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা এবং তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাটা ওইরকম সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। সবারই একটা চিন্তা যে ডক্টর ইউনূস সাহেব যদি লম্বা সময় থাকেন, সামহাও শেখ হাসিনা বাংলাদেশে রিটার্ন করতে পারেন, আর তখন পরিস্থিতিটাকে তার সরকার মানে ইউনূস সাহেব যখন থাকবেন তার আন্ডারে এটাকে কন্ট্রোল করা অনেকটা অসম্ভব হয়ে পড়বে, যার কারণে এখানে অনেক কিছুই ঘটতে পারে। আর এরকমই বেশ কিছু বক্তব্য আমরা দেখছি যে
আচ্ছা, আমরা এখানে লম্বাচূড়া এখানে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী বলছেন, এখন যা হয়েছে এই পরিস্থিতিগুলা আপেক্ষিক, তবে সময়ের সাথে পাল্লা দিয়ে আওয়ামী লীগের যে দুঃশাসনের সময়টা ছিল, যদি ইউনূস সাহেবের সরকার লম্বা সময় থাকে তাহলে এই সিচুয়েশনে আওয়ামী লীগের দুঃসহ স্মৃতিগুলা মানুষের মন থেকে দূরে সরে যাবে, যেগুলো রিসেন্টলি হচ্ছে মানুষ এগুলাতেই ফোকাস করবে। দেন এটা বাংলাদেশের রাজনীতির চরিত্র না, শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কা, এগুলো কিন্তু কমন, মানুষ নগদটারে ফোকাস করে। তো সকল কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করে আমেরিকার ম্যাগাজিনগুলো বা আমেরিকা খুব প্রচ্ছদ করা শুরু করেছে। আবার সজীব ওয়াজেদ জয় তিনি লবিস্ট নিয়োগ করেছেন প্রায় $2 লক্ষ দিয়া। এর বাইরেও নিশ্চয়ই এগুলাতে ইনভেস্ট করেন যারা মোটামুটি আলোচনা রাখতে চান শেখ হাসিনাকে। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তবে দেশে আসলে ওনার জন্য অনেক বড় ধরনের বিপদ বা ঝুঁকি আছে এই মুহূর্তে, এটা 100%।